হ্যাঁ, আমাদের ক্লাসের রেকর্ডিংটা আজকে শুরু করা গেছে। আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে ভিএসসি কোর্সটা আছে সেই কোর্সটা আমরা পড়াতে শুরু করছি এবং সেই কোর্সের মধ্যে আমরা যে বিষয়টাকে আজকে পড়ব সেটা হলো বিধি। আমরা এর আগে ঋত এবং ঋণের আলোচনা অলরেডি ক্লাসে করে দিয়েছি। সেই অংশের যে বইগুলো সেই বইগুলো বা জায়গাটা আমি তোমাদেরকে দিয়ে দেব। দেখি আজকালের মধ্যে আমি হয়তো দিয়ে দেব, কারণ ওই জায়গাগুলো সবটা তোমার সব বইতে নেই। আর এইখানে যে বইটা থেকে আমরা পড়াবো সেই বইটা কিন্তু পুরোটাই ইংরাজি বই। এই ইংরাজি বইটার কিন্তু কে হাত তুললো? কে? মিলন, বলো, তোমার কিছু প্রশ্ন আছে? বলো, তোমার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? না না স্যার, আমি ভুলে ভুলে ছুঁয়ে দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক। ঠিক আছে। হ্যাঁ, তো যেটা মানে মানে ইয়ে করার এখন সেটা হলো যে এই বইটা তো ইংরাজি আছে। এই বইটার আমি চেষ্টা করছি কোনো বাংলা বই অ্যাভেলেবেল থাকে কিনা। আহ, যদি না থাকে এই বিষয়টা আমাকে আমাকে নিজেকেই লিখতে হবে আর কি, লিখে তোমাদের দিতে হবে। কারণ আমার মনে হয় না যে তোমরা ইংরাজি বইটা সকলে পড়তে পারবে। দেখছি যদি বই পাওয়া যায় তাহলে আমি দেবো এটা, আর না হলে ইংরাজি বইটাই দেব। ইংরেজি বইটাই তোমাদের পড়তে হবে। একটা জিনিস এবার থেকে মাথায় রাখতে হবে যে তোমরা যেহেতু বড় হয়েছো, কলেজে উঠেছো, কলেজে উঠে কিন্তু কোনো কোর্সই প্রায় আমাদের যে ভার্নাকুলার মানে আমাদের যেটা মাতৃভাষা সেই মাতৃভাষায় পড়ানো সুযোগটা কমে যায়। সব সাবজেক্ট মাতৃভাষায় আর পড়া যায় না। যেমন তোমরা যদি ইতিহাস, ভূগোল বা ইংরাজি নিয়ে পড়তে অথবা ফিজিক্স কেমিস্ট্রির মতো সাবজেক্ট নিয়ে পড়তে, তাহলে কিন্তু তোমাদের কলেজ লেভেলে ইংরাজিতেই তোমাদের সব প্রশ্ন উত্তর ইত্যাদি লিখতে হতো। সেরকমভাবেই ফিলোসফিতেও যারা তোমরা পড়তে এসেছো তাদের ইন্ডিয়ান ফিলোসফির ক্ষেত্রে এই গ্র্যাজুয়েশন স্তরে তোমরা বাংলা বই কিছু পেলেও পেতে পারো। তবে সব যে টপিকের সব যে খুব ভালো বাংলা বই অ্যাভেলেবেল আছে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কিন্তু সব টেক্সটের বাংলা বই পাবো না। সেক্ষেত্রে আমাদের ইংরাজি বা সংস্কৃত টেক্সট পড়তে হতে পারে। সংস্কৃত এবং ইংরাজি টেক্সটের পড়ার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, আজকে আমরা যে বইটার উপরে জোর দেব সেই বইটা আমি দেখিয়ে দিচ্ছি। বইটা হচ্ছে দ্য এথিক্স অফ হিন্দুস। এখানে দেখা যাচ্ছে এথিক্স অফ হিন্দুস। এই বইটার উপরে ভিত্তি করেই আমরা আজকে পড়াশোনাটা করব। এই বইটা লেখা হচ্ছে সুশীল কুমার মৈত্রের এবং এটাই কিন্তু তোমাদের সিলেবাসে মেনশন করা আছে। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাসে যে বইটার কথা বলা আছে পড়ানোর জন্য সেটা কিন্তু এই বইটা। আমাদের এই কোর্সটার প্রশ্ন কিন্তু আমরা কেউ করব না। এই প্রশ্নটা কিন্তু করা হবে ইউনিভার্সিটির তরফ থেকে। ইউনিভার্সিটি তোমাদেরকে এই প্রশ্নগুলো দেবেন, অন্যান্য টিচাররা করে দেবেন এবং তারা কিন্তু যে বইটা থেকে করবেন সেই বইটা কিন্তু মূলত এই বইটা। সুতরাং এই বিষয়টা আমাদের এই বই ছাড়া অন্য কোনো বই অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, সুতরাং তারা হয়তো বাংলাতে করবেন কিন্তু বিষয়গুলো এইখান থেকেই এই বইটা থেকেই করা হবে। সুতরাং এই বইটাও তোমাদের পাঠ্য। আমরা আজকে যে আলোচনাটা করব
সেটা হলো বিধির আলোচনা, যে বিধি বলতে আমরা কি বুঝি এবং বিধির ক্লাসিফিকেশনগুলো কি কি, তার প্রকারভেদগুলো কি কি। প্রথমে বলতে হবে যে এই বিধির যে প্রসঙ্গটা, এটা কিভাবে আসছে। বিধির প্রসঙ্গটা মূলত আমাদের ভারতীয় দর্শনে নীতিবিদ্যার প্রেক্ষিতে আলোচিত হয়। কোন কাজটি করা উচিত এবং কোন কাজটি করা উচিত নয়, এই সম্পর্কিত জ্ঞান আমাদের যে শাস্ত্রের দ্বারা উৎপন্ন হয় তাকেই আমরা নীতিশাস্ত্র বলি। এখন যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করে যে কোন বিষয়টি আমাদের করণীয় এবং কোন বিষয়টি আমার করণীয় নয়, সেই বিষয়টিকে বলা হয় বিধি। এখানে অবশ্যই একটি প্রশ্ন উঠবে যে আমরা যে ধরনের কর্মের কথা এখানে আলোচনা করছি, এই কর্মটি কিরূপ কর্ম? কর্মটি কি আমাদের ঐচ্ছিক কর্ম নাকি আমাদের অনৈচ্ছিক কর্ম? কর্মকে প্রধানত কিন্তু এই দুটো ভাগে বিভাগ করা হয়। একটা হচ্ছে ঐচ্ছিক কর্ম আর একটা হচ্ছে অনৈচ্ছিক কর্ম। যেমন আমাদের প্রত্যেকের শরীরে যে হৃদয়টা ধুকপুক করছে, হার্টটা যে চলছে, কেন চলছে? এটা তো একটা কর্ম। আমরা যদি প্রশ্ন করি যে এই ধুকপুক করে যে আমার হৃদয়টা চলছে, এটা কি আমি চালাচ্ছি? উত্তর কিন্তু আসবে নেতিতে, অর্থাৎ নাই, তাই না? আমরা সবাই বলবো যে আমাদের হৃদয়টা চলছে, এটুকু আমরা জানি, কিন্তু এটা আমি চালাচ্ছি এমনটা কিন্তু নয়। কেন নয়? তার কারণ এটা আমাদের ঐচ্ছিক কর্ম নয়, এটা একটা অনৈচ্ছিক কর্ম। আমরা নিজেরা কিন্তু একথা একবারও বলছি না যে আমরা যখন খুশি আমাদের হৃদয়টাকে চালাচ্ছি। আমার ইচ্ছা হলো হৃদয়টাকে এখন চালানোর, সেই জন্য চালালাম। আবার আমার রাত্রিরে শুতে যাওয়ার সময় ইচ্ছা হলো যে না, এবার ওটাকে বিশ্রাম দেওয়া দরকার, আমি হার্টটাকে বন্ধ করে দিলাম। এরকম কিন্তু হয় না। তার মানে এগুলো হচ্ছে অনৈচ্ছিক কর্ম। আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের জগতে এরকম প্রচুর অনৈচ্ছিক কর্ম কিন্তু ঘটে, যে অনৈচ্ছিক কর্মগুলোর উপরে আমাদের কোনো কর্তৃত্ব থাকে না, আমাদের কোনো দায় থাকে না। যে কর্মের উপর আমাদের কর্তৃত্ব থাকে, সেই কর্মের উপরেই কিন্তু আমাদের দায় থাকে। চিন্তা করো, যে কর্মের উপর আমাদের কর্তৃত্ব থাকে, সেই কর্মের উপরেই কিন্তু আমাদের দায় থাকে। যে কর্মের উপর আমার কোনো কর্তৃত্ব থাকে না, তার উপর কিন্তু আমাদের কোনো দায় নেই। যেমন আমার চোখের উপর কেউ যদি এখন একটা বড় আলো ফেলে, টর্চের আলো ফেলে, তাহলে আমার চোখটা কি হবে? পিটপিট করবে, আমি চোখটা ঘুরিয়ে নেব। এটা কিন্তু আমাদের একটা স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া, সেলফ রিফ্লেক্স এটাকে বলে। এটা অনৈচ্ছিক বিষয়। আমায় কেউ যদি পিছন থেকে ধাক্কা মারে, আমি যদি পড়ে যাই, আমি আমার হাতের বাহু দুটো এরকম করে পিছন দিকে আপনা আপনি সরে যাবে। আমি যে নিজে থেকে সরাবো তা নয়, আপনা আপনি ওটা হাতটা এরকম চলে যাবে। তার কারণ এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া। এই স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া আমাদের স্বাভাবিক নিয়মে ঘটে। এগুলোর উপর আমাদের কোনো ইচ্ছা বিষয়ত্ব থাকে না।
যেটা আমাদের ইচ্ছা বিষয়ত্ব, ইচ্ছার বিষয় হয় না, সেটাই ওই জন্য অনৈচ্ছিক ক্রিয়া হয়, তার উপর আমাদের কোনো দায়ও থাকে না। তাহলে আমাদের সমস্ত যে নৈতিক কর্মগুলো, এটা কোন ধরনের কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যে কর্মটা আমাদের ঐচ্ছিক ক্রিয়া। যে কর্মটা আমাদের ঐচ্ছিক ক্রিয়া নয়, সেই কর্মের উপরে কিন্তু আমাদের কোনো নৈতিক দায় বর্তায় না। আমাদের মোরালি রেসপন্সিবল হতে হয় না। এতটুকু বোঝা গেছে? তাহলে এথিক্সের আলোচনায় প্রথমেই দেখো এখানে একটা ব্র্যাকেট করা হলো, এক ধরনের কর্মকে সরিয়ে রাখা হলো। তাহলে কোন ধরনের কর্মকে আমরা সরিয়ে রাখলাম? না, অনৈচ্ছিক কর্মকে আমরা সরিয়ে রাখলাম। তাহলে আমরা এবারে যে বিষয়টার উপরে এথিক্সকে অ্যাপ্লাই করব, সেই বিষয়টা হলো ঐচ্ছিক কর্ম। ঠিক আছে? যে কর্মগুলোর পিছনে আমার একটা নৈতিক দায়বদ্ধতা আছে। আমার যে কর্মগুলোকে আমি নিজের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি, সেই কর্মগুলো কিন্তু আমার কাছে নৈতিক কর্ম বলে বিবেচ্য হবে। ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? কিরকম কর্ম আমাদের ঐচ্ছিক হিসাবে বিবেচ্য হবে? ধরা যাক আমাদের আমরা একটা ইয়ে নিলাম, একটা রেজলিউশন নিলাম, একটা সংকল্প নিলাম যে আমরা গ্র্যাজুয়েশন কোর্সে ফিলোসফি পড়ব। এবারে কোর্সটা চালু হলো, আমি ভর্তি হলাম, আমার কিছু টাকা খরচ হলো, আমি একজনের সিটে বুক করলাম, আর একজন হয়তো আমার জায়গায় পড়তে পারতো, কিন্তু সে সুযোগ পেল না আমার জন্য। আমি সিটটা বুক করে রাখলাম, যার ফলে অন্য আরেকজন হয়তো ইচ্ছুক ছিল যে ফিলোসফি পড়বে, সে বেচারি পড়তে পারলো না। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করি? আমরা ফিলোসফি বিষয়টাকে পাঠ্য হিসাবে গ্রহণ করি। ঠিক আছে? কিন্তু তারপরে দেখা যায় যে যত দিন যায় তত আমাদের বিষয়টার উপরে একটা আকর্ষণ কমতে থাকে। পড়াশোনা করার যে দায়িত্ব, সেটা আমাদের নিজেদের কাঁধে তুলে নিতে হয়। ঠিক আছে? সেই রেসপন্সিবিলিটিটা আমাদের নিজেদের কাঁধে নিতে হয়। এখন যদি আমরা সেই ফিলোসফির কোর্সটায় ঢুকে ফিলোসফির যে বিষয়গুলো আছে, যেভাবে স্যারেরা পড়াচ্ছেন, টিচাররা, অন্যান্য টিচাররা যেভাবে গাইড করছেন, সেই সুযোগ সুবিধেগুলো আমরা যদি না নিই, আমরা যদি ঠিকমতো ক্লাসটা না করি, বা ঠিকঠাক মতো ঘরে আমরা পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমরা কি হয়ে যাবে? আমাদের রেজাল্টটা খারাপ হবে। তার মানে এই যে একটা ফিলোসফি কোর্স নেওয়া, সেই পড়াটাকে সিরিয়াসলি গ্রহণ করা, ঠিকঠাকভাবে বিষয়টাকে বাড়িতে চর্চা করা, এই সব কিছুর উপরে কিন্তু আমাদের সাফল্য দাঁড়িয়ে আছে। আমরা কতটা বিষয়টাকে জানবো, আমরা বিষয়টায় কতটা সফল হব কি হব না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দাঁড়িয়ে থাকে। তার মানে এই বিষয়টা কিন্তু আমার কাছে একটা ঐচ্ছিক কর্ম। আমি নিজের ইচ্ছায় এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিজের ইচ্ছায় ভালোবেসে আমি ফিলোসফিটাকে পড়াশোনা করতে পারি, ফিলোসফিটা নিয়ে আমি এগোতে পারি। অথবা আমি হয়তো ফিলোসফি সাবজেক্টটাকে নিলাম, কিন্তু তারপর আমার আকর্ষণ হারিয়ে গেল, আমি আর ঠিকঠাক মতো পড়লাম না। হ্যাঁ, আমি আর
ঠিকঠাক মতো ক্লাসে গেলাম না, এটাও কিন্তু আমি করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো এই যে পড়াশোনা করা ব্যাপারটা, এটা কিন্তু তোমার কাছে একটা ঐচ্ছিক বিষয়, এবং ঐচ্ছিক বিষয় বলেই এটা কিন্তু একটা মোরাল অব্লিগেশনের জায়গায় চলে এলো। তার মানে এটা হয়ে গেল কি একটা নৈতিক দায়বদ্ধতার বিষয়। যে ছেলেটা তোমার জন্য ফিলোসফিটা পড়তে পারলো না, সেই ক্যান্ডিডেট কিন্তু প্রশ্ন করতে পারে যে তুমি ফিলোসফি নামক বিষয়টা কলেজে নেওয়ার পরে ঠিকভাবে কেন পড়াশোনাটা করলে না? তুমি তো আমার একটা সিট নষ্ট করলে। তাহলে তোমার উচিত কি ছিল? তোমার উচিত ছিল খুব ভালো করে ফিলোসফিটাকে পড়া, পড়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, ভালো রেজাল্ট করা, চাকরি করা। চাকরি করলে তুমি তোমার যে টাকাটা তুমি পেতে সরকারের থেকে, সেই টাকা থেকে সরকার কিছু অংশ কেটে নিত, ট্যাক্স হিসেবে কাটত। তাহলে এইভাবে তুমি ট্যাক্স পেয়ার হয়ে ট্যাক্স দিয়ে তুমি পরোক্ষভাবে কিন্তু দেশের সেবা করতে পারতে। ইউ ক্যান সার্ভ ইউর কান্ট্রি বাই ট্যাক্সেশন, বাই পেইং ইউর ট্যাক্সেস। সেটা তো তুমি করলে না। তাহলে দেখো, একটা ভালো পড়াশোনা করার সঙ্গে, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে কিভাবে প্রত্যক্ষে এবং পরোক্ষে দেশের উন্নতি, সমাজের উন্নতি ইত্যাদি নির্ভর করে। সেই কারণেই বলছি যে এই পড়াশোনা করা ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার হয়ে যায়। তুমি যখন ফিলোসফি কোর্সটা নিলে, আমি এখানে ফিলোসফি বলছি মানে শুধু ফিলোসফি নয়, এটা একটা জাস্ট উদাহরণ হিসেবে আমি বলছি। তুমি হয়তো ইংরেজি নিলে, কি বাংলা নিলে, কি ইতিহাস নিলে, ভূগোল নিলে, যাই না হোক না কেন, তুমি যাই নিচ্ছ, মনে রাখতে হবে যে তুমি কিন্তু অন্য আরেকজনের সিট নষ্ট করছো, আরেকজনকে তুমি কিন্তু পড়ার সুযোগটা দিচ্ছ না। অনেক ছেলে মেয়ে এরকম থাকে যারা পড়ার সুযোগটা পায় না, সিট বুক হয়ে থাকে, সেই জন্য তাদের অন্য কলেজে পড়াশোনা করতে হয়। কিংবা এমনও অনেকে আছে যারা পড়াশোনাটা ছেড়ে দেয়। তাহলে আমার দায়বদ্ধতাটা কি থাকবে? আমার দায়বদ্ধতা থাকবে এটাই যে আমি যে পড়াশোনার দায়িত্বটা নিলাম, আমি যখন কলেজে যাওয়ার জন্য কলেজে ভর্তি হলাম, তাহলে আমাকে কখনো না কখনো এই সাবজেক্টটা পড়ে উদ্ধার পেতে হবে, আমায় ভালো রেজাল্ট করতে হবে, আমায় ভালো রেজাল্ট করে চাকরি পেতে হবে, অথবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। জীবনে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে সরকার আমাকে যে টাকাটা দেবে, সেই টাকার থেকে সরকার একটা অংশ ট্যাক্স হিসেবে কেটে নিতে পারবে। কিংবা আমি যদি কোনো সরকারি চাকরি না করে এমনি ভালো পড়াশোনা করে ব্যবসায়ী হিসেবে হোক বা অন্য কোনো চাকরি করে হোক, আমি যদি প্রতিষ্ঠিত হই, তাহলে আমি আমার সমাজে একটা দান রাখতে পারি। আমি কাউকে ফিলোসফি বা বাংলা, ইংরেজি যাই পড়ি না কেন, সেটা কাউকে পড়িয়ে উপকার করতে পারি, সরকারকে ট্যাক্স দিয়ে উপকার করতে পারি, তাই না? অনেক কিছু কিন্তু এই সামান্য একটা বিষয়ের সঙ্গে জড়িত হয়ে থাকবে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কিন্তু আমাদের একটা ঐচ্ছিক কর্ম, এবং এটা ঐচ্ছিক কর্ম বলেই এর সঙ্গে অনেক মোরাল অব্লিগেশনস জড়িত হয়ে থাকে, নৈতিক অনেক দায়বদ্ধতা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকে, এর সঙ্গে জুড়ে থাকে। ঠিক আছে? তাহলে কোন কর্মটা আমাদের করা উচিত এবং কোন কর্মটা আমাদের করা উচিত নয়, এই সম্পর্কে একটি সম্যক ধারণা আমাদেরকে তৈরি করতে হবে। এবং এই তৈরি করায় যে শাস্ত্রটা, সেটাই হচ্ছে দর্শনের একটি বিশেষ শাখা, যাকে আমরা বলি নীতিবিদ্যা।
এখন এই নীতিবিদ্যা মানুষের এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিধি বা রুল, ইনজাংশন এটা চালু করে। এই ইনজাংশনের মধ্যে দিয়ে একজন ব্যক্তি মানুষ সে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ সে কোন কর্মটা করবে এবং কোন কর্মটা করবে না এই ডিসিশনটা সে নিতে পারে। মনে রাখতে হবে আমাদের যখন এই নীতিশাস্ত্রের ক্ষেত্রে একটা জিনিস ভীষণভাবে মান্য, যে আমাদের ঐচ্ছিক কর্মগুলোর ক্ষেত্রে, যে কর্মগুলো আমাদের ভলেন্টারি অ্যাকশনস, যে কর্মগুলোর ক্ষেত্রে আমাদের একটা নিয়ন্ত্রণ আছে, যেমন আমি পড়াশোনাটা ভালোভাবে করতে পারি অথবা ভালোভাবে করতে পারি না, এই পুরো ব্যাপারটার উপর কিন্তু আমার নিজের কর্তৃত্ব আছে। এটা কিন্তু আমার হার্টের ওই ধুকপুক করার মতো নয়, যে আজকে আমার ধুকপুক করলো, আমি কিছুক্ষণ ওটা বন্ধ করে রাখলাম, রেখে আবার 4-5 দিন পরে আবার জিনিসটাকে চালু করলাম। এরকম ব্যাপারটা মতো কিন্তু এরকম ব্যাপারটা কিন্তু নয়, তাই না? ওটা হচ্ছে অনৈচ্ছিক কর্ম, আর আমি যে কর্মের আলোচনা করছি এটা কিন্তু ঐচ্ছিক কর্ম। এবং এই ঐচ্ছিক কর্মগুলোর উপরে আমাদের একটা দায়বদ্ধতা থাকে, এই দায়টা আমাদের নিতে হয়। কারণ আমি নিজে তো ওই চয়েসটাকে বেছে নিচ্ছি, আমি কোন কাজটা করব কোন কাজটা করব না, এই বিষয়ে আমার একটা স্বাধীনতা আছে। তাহলে এখানে একটা ইচ্ছার স্বাধীনতাকে অঙ্গীকার করতে হয়, ডেলিবারেশন অফ চয়েস। এটা নোট ডাউন করে রাখো যে যে কোনো নৈতিক কর্মের ক্ষেত্রে আমাদের একটি ডেলিবারেশন অফ চয়েস থাকে, অর্থাৎ একটা ইচ্ছার স্বাধীনতা থাকে। আমি কোন বিষয়টাকে বাছবো এবং কোন বিষয়টাকে আমি ত্যাগ করব, এই বিষয়ে আমার যে ব্যক্তি মন, তার একটা স্বাতন্ত্র থাকে, তার একটা স্বাধীনতা থাকে। এবং এই স্বাধীনতাটা থাকে বলেই কিন্তু কর্মটি ঐচ্ছিক কর্ম হয়। আমার হৃদয়টা যে ধুকপুক করছে, এটা কোনো ঐচ্ছিক কর্ম নয়, কারণ এই বিষয়টা আমার ইচ্ছার উপর নির্ভর করছে না। আমার আজকে মনে হলো এটাকে থামিয়ে দিই, কালকে আবার আমি চালু করি, এরকম ব্যাপারটা কিন্তু নয়। কিন্তু ঐচ্ছিক কর্মের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা কর্মের প্রতি নিয়ন্ত্রণ আছে। আমি বিষয়টাকে করব নাকি বিষয়টা থেকে নিবৃত্ত হব, এই ব্যাপারটার উপরে আমাদের একটা চয়েস কাজ করে, আমাদের একটা নিয়ন্ত্রণ কাজ করে। নীতিবিদ্যার একটি প্রধান মূল সূত্র হলো যে আমরা সবাই সুখ চাই অথবা দুঃখ থেকে পরিত্রাণ পেতে চাই। সুখ মানে কি? সুখ মানে হচ্ছে প্রিয় সংযোগ। প্রিয় বিষয় যদি আমাদের সঙ্গে সংযুক্ত হয় তাহলে তখন তাকে আমরা বলি সুখ। আর অপ্রিয় বিয়োগ হচ্ছে দুঃখ। সরি, অপ্রিয় সংযোগ হচ্ছে দুঃখ। তাহলে একটা কি হলো? প্রিয় সংযোগ আমরা চাই, আর একটা কি চাই? অপ্রিয় বিয়োগ চাই। আমাদের যেটা অপ্রিয়, যেটাকে আমরা চাই না, সেটা আমাদের জীবন থেকে চলে যাক, সরে যাক, এটা আমরা সবসময় চাই। তাহলে প্রিয় সংযোগ আর অপ্রিয় বিয়োগ, এই দুটো হচ্ছে আমাদের সুখের মূল নীতি। প্রিয় সংযোগটাকে আমরা বলি সুখ, আর অপ্রিয় বিয়োগকে আমরা বলি দুঃখ পরিহার। বিষয়টা একটুখানি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক এখানে রজত বলে একটি ছেলে আছে। সেই রজত ছেলেটার কোনো
পুজোর জামা কাপড় ছিল না, সে তার বাবার কাছ থেকে পুজোর একটা নতুন জামা পেয়ে তার আনন্দ হলো। তাহলে এটা কি হলো? এটা হলো প্রিয় সংযোগ, এটাকে আমি সুখ বলবো। ভালো করে চিন্তা করে দেখো, কোনটাকে আমি তাহলে সুখ বলবো? ওই আমার কাছে কিছু ছিল না, যেটাকে আমি মনে মনে চাইতাম যেটা আমার হোক, সেটা আমার হলো, তাহলে এটা প্রিয় সংযোগ হলো, এটাকে বলা হয় সুখ প্রাপ্তি। আর একটা হচ্ছে আমরা সবসময় দুঃখের পরিহার চাই। যেমন ধরা যাক আমার মধ্যে, আমার শরীরে দুটো অসুখ করেছে, দুটো অসুখই আমার সমান জ্বালাতন করছে। একটা অসুখ ধরা যাক ডায়াবেটিস, আর একটা অসুখ ধরা যাক হার্টের একটা অসুখ, বা ধরা যাক টিউবারকিউলোসিস, টিবি। তাহলে একজন রোগীর মধ্যে দুটো রোগ রয়েছে, একটা হচ্ছে সুগার অর্থাৎ ডায়াবেটিস, আর একটা হচ্ছে টিউবারকিউলোসিস বা টিবি, যক্ষা ভালো বাংলায়। এখন তার একটা অসুখ সেরে গেল, যক্ষাটা সেরে গেল, তাহলে এখানে কি হলো? অপ্রিয় বিয়োগ হলো। এটাকে আমরা বলবো দুঃখ পরিহার। প্রতিটি মানুষ এই দুটো বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকে, দুটো বিষয়কে বিবেচনা রেখে কর্ম করে। তার মানে আমাদের ঐচ্ছিক কর্মগুলো নিয়ন্ত্রণ করে দুটো বিষয়, একটা হলো সুখ প্রাপ্তি, আর দ্বিতীয়টা হলো অপ্রিয় বিয়োগ। তাহলে আমাদের যেগুলো নৈতিক কর্ম হয়, যেগুলো ঐচ্ছিক কর্ম হয়, সেগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রক বা নিয়ামক, শব্দগুলো শেখো, নিয়ন্ত্রক বা নিয়ামক কে? না, দুটো জিনিস, একটা হচ্ছে সুখ প্রাপ্তি আর দ্বিতীয়টা হলো দুঃখ পরিহার। আমরা হয় প্রিয় বিষয়ের সংযোগ চাই, অথবা অপ্রিয় বিষয়ে বিয়োগ চাই। অপ্রিয় বিষয়টা যেটা সঙ্গে নিয়ে আমি চিরকাল বহন করে যাচ্ছি, সেইটা থেকে আমি মুক্তি চাই। এখানে অপ্রিয় সংযোগ সেটা হবে দুঃখ, আর প্রিয় বিয়োগ সেটাও হবে দুঃখ। ঠিক তার উল্টোটা হচ্ছে সুখ। সুখ বলতে আমরা কি বুঝবো? প্লেজার বা সুখ বলতে কি বোঝায়? অপ্রিয় বস্তুর সংযোগ, প্রিয় বস্তুর সংযোগ, আর অপ্রিয় বিষয়ের পরিহার বা অপ্রিয় বিষয়ের বিয়োগ। বিয়োগ মানে কি? সাবস্ট্রাকশন, তাই না? কোনো কিছু আছে, সেখান থেকে আমি কোনো কিছুকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার যেটা অপ্রিয় বিষয়, সেটা থেকে আমি সবসময় নিবৃত্তি চাই, তাই না? আমরা প্রত্যেকেই একটা মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি। আমাদের বাবা মার একটা সামান্য রোজগার ছিল। এখন সেই রোজগারে আমাদের দুমুঠো দুবেলা জুটে যেত। এখন আমরা সবসময় চেয়েছি, বা আমাদের বাবা মারাও চেয়েছেন, যে আমাদের ছেলে মেয়েরা যেন আরেকটু ভালো পড়াশোনা করে আরেকটু ভালোভাবে জীবন যাপন করতে পারে, ভালো চাকরি পায়, ভালো রোজগার করে, যাতে আমরা যে অবস্থা দিয়ে কাটিয়েছি সেই অবস্থাটায় যেন ও আমার ছেলে মেয়েকে আর পড়তে না হয়। এবং আমরাও এটা চাই যে আমরা যে অবস্থায় পড়াশোনা করেছি সেই অবস্থা থেকে আমরা যেন কেটে বের হয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা কি চাইছি? দুঃখের পরিহার চাইছি। যারা ব্যবসায়ী, তারা যদি কোথাও
দেখে যে আমি ব্যবসা করতে গেলে আমাকে 1 লক্ষ টাকা খরচ করতে হবে, করলে আমার 2 থেকে 3 লক্ষ টাকা রোজগার হবে। আর যদি একই সময় তার কাছে আরেকটি অফার আসে যেখানে যে সে 5 লক্ষ টাকা দেবে, 5 লক্ষ টাকা তাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু পরিণামে বছরে সে প্রায় 10 লক্ষ টাকা রোজগার করবে, তখন সে কোন বিষয়টা বেছে নেবে? স্বাভাবিকভাবে এই দ্বিতীয় অফারটি বেছে নেবে। একজন ব্যবসায়ীর কাছে মনে করো দুটো অফার এলো, একটা অফারে সে 1 লাখ টাকা ইনভেস্ট করলে বছরে 2 লক্ষ টাকা কামাবে, অন্য আর একটা ইনভেস্টে বলছে যে যদি সে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে সে বছর শেষে 10 থেকে 15 লক্ষ টাকা রোজগার করবে। তাহলে অবশ্যই সেই ব্যবসায়ী দ্বিতীয় অফারটা বেছে নেবে। দ্বিতীয় অফারটার অতি লাভজনক, কারণ সেখানে সে মাত্র 5 লাখ টাকা ইনভেস্ট করছে আর তার রোজগার হচ্ছে 10 থেকে 15 লক্ষ টাকা। এটা আমরা সবাই নেব। তাহলে এখানে লোকটা কি চাইলো? এখানে লোকটা হচ্ছে সুখ চাইলো আর দুঃখ থেকে পরিত্রাণও চাইলো। আগে হয়তো তার রোজগার হতো ওই 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2 লক্ষ টাকা, তার মানে বছরে তার 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 1 লক্ষ টাকা লাভ হচ্ছে। আর পরের অফারে সে যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে তার 10 লক্ষ টাকা আরো এক্সট্রা রোজগার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এইভাবেই আমরা জীবনে সবসময় একটা সুখের নীতি বিবেচনা করে চলি। এটাকে বলা হয় হেডনিস্টিক প্রিন্সিপাল। হেডন কথাটার মানে হচ্ছে সুখ, সেইখান থেকেই এসেছে হেডনিস্টিক প্রিন্সিপাল। HEDONISTIC, হেডনিস্টিক প্রিন্সিপাল। আমি কি বোঝাতে পারছি? কোথাও কোনো প্রশ্ন হলে আমায় বলবে, থামাবে। তাহলে আমাদের গোটা যে নৈতিক কর্ম, সেই নৈতিক কর্মটা কিন্তু এই দুটো বিষয়ের উপর আধারিত। এই দুটো বিষয়কে বেস করে কিন্তু সে এগোয়, তাই না? এবং এখানেই কিন্তু বিধির একটা প্রাসঙ্গিকতা তৈরি হয়। এই কেসটার ক্ষেত্রেই যদি দেখো যে একজন ব্যবসায়ীকে বলা হলো যে তুমি 1 লক্ষ টাকা যদি ব্যবসায় খাটাও তাহলে তোমার 2 লক্ষ টাকা রোজগার হবে, অথবা তুমি যদি 5 লক্ষ টাকা এই ব্যবসায় খাটাও তবে তোমার 10 থেকে 15 লক্ষ টাকা আয় হবে, বছরের শেষে তুমি 15 লক্ষ টাকা পাবে। স্বাভাবিকভাবেই এই দুটো অফারের মধ্যে কোনো একজন ব্যবসায়ী দ্বিতীয় অফারটাকে বেছে নেবে যদি তার সামর্থ্য থাকে, ঠিক আছে? কিন্তু যদি এখানে বলা হয় যে তুমি যদি 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করো তাহলে তোমার 10 লক্ষ টাকা ইনকাম হবে, এবং এই 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে সুবিধে হচ্ছে এই যে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তুমি প্রশ্ন করতে পারো কেন, কিভাবে ট্যাক্স কেন দেব না? সে বলতে পারো ও আমরা ঠিক করে নেব, তুমি এটা ইনভেস্ট করো, সরকারকে ঘুষ দিয়ে হোক বা
জালি কোনো কিছু করে হোক ফাঁকি দেওয়া যায়। তার মানে তুমি 5 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করবে, তুমি পুরো 10 লক্ষ টাকা এখানে রোজগার করবে। তুমি এখানে সর্বে সর্বা। তোমাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি তুমি এই কাজটা করবে? তুমি কোন অফারটা নেবে? তুমি কি ওই অফারটা নেবে, প্রথম অফারটা নেবে, যেখানে তুমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে তোমার হয়তো 2 লক্ষ টাকা রোজগার হবে, সেখানে তোমাকে ট্যাক্স দিতে হবে, সেখানে তোমাকে সমস্ত সরকারি নিয়ম কানুন ইত্যাদি ফলো করতে হবে? তাহলে সেই অফারটা তুমি নেবে, নাকি তুমি অন্য অফারটা মানে দ্বিতীয় অফারটা নেবে, যেখানে তোমায় বছরে 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, করলে তুমি বছরের শেষে 10 লক্ষ টাকা পাবে? 5 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করলে বছরের শেষে তুমি 10 লক্ষ টাকা পাবে, এবং সেখানে তোমায় কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে এবার বিবেচনার বিষয় যে তুমি কোন বিষয়টাকে গ্রহণ করবে। তুমি প্রথম বিষয়টা গ্রহণ করবে, নাকি তুমি দ্বিতীয় অফারটাকে গ্রহণ করবে? প্রথম অফারটা নিলে কিন্তু সেটা অন্যায় হবে না, সেটা একদম তোমার লাভ কম হবে। তুমি সেখানে হয়তো বছরে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে তোমার বছরে 1 লক্ষ টাকা রোজগার হবে, সেটা বেশি লাভজনক হবে, নাকি তোমার এই দ্বিতীয়টা তোমার বেশি লাভজনক হবে? কিন্তু দ্বিতীয়টা অবশ্যই বেশি লাভজনক হবে, কিন্তু দ্বিতীয়টার সমস্যা হচ্ছে দ্বিতীয়টায় তোমায় অনৈতিক একটা পদ্ধতির আশ্রয় নিতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা তোমরা গ্রহণ করবে? তোমরা প্রথমটা গ্রহণ করবে না দ্বিতীয়টা গ্রহণ করবে? এইটা হলো হয়ে গেল একদম নীতির সমস্যা, এথিক্সের সমস্যা, নীতিবিদ্যার একটা বিষয় এখানে ঢুকে গেল। এবার আরেকটা দ্বিতীয় সমস্যা তোমাদেরকে আমি উত্থাপন করি। দ্বিতীয় সমস্যাটা কি না, ওই ব্যবসায়ীকে বলা হলো যে তুমি 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করো তাহলে তুমি বছরের শেষে 2 লক্ষ টাকা পেতে পারো, অথবা তুমি যদি বছরে 5 লক্ষ টাকা ইনভেস্ট করো তাহলে বছরের শেষে তুমি 10 লক্ষ টাকা লাভ করতে পারো, 15 লক্ষ টাকা লাভ করতে পারো। এবার ওই ব্যবসায়ীর কাছে 50,000 টাকা মাত্র পুঁজি আছে, তার 5 লক্ষ টাকারও পুঁজি নেই, 1 লক্ষ টাকারও পুঁজি নেই। তবে সে যদি ব্যাংকে লোনের আবেদন করে, ঋণের আবেদন করে, তাহলে সেই ব্যবসায়ী ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিতে পারে বৈধভাবে। ব্যাংক 50,000 টাকা তাকে ঋণ দেবে, সে যখন 2 লাখ টাকা রোজগার করবে সে আস্তে আস্তে মাসে মাসে কিছু টাকা করে ব্যাংকে দিয়ে ওই টাকাটা সে তুলে নেবে, শোধ করে দেবে। তার হয়তো 1 লক্ষ টাকার জায়গায় 50,000 টাকা লাভ হবে, কিন্তু 50,000 টাকা তাকে ব্যাংকে দিয়ে দিতে হবে, ঋণটাকে শোধ করে দিতে হবে, কিন্তু স্টিল তার হাতে 50,000 টাকা মাত্র পুঁজি থাকবে। আর অন্যদিকে যেখানে ওই 5 লক্ষ টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে মানে করার কথা বলা হচ্ছে, সেখানে তাকে লোন নিতে হবে প্রায় 4,50,000 টাকা। এখন এই টাকাটা কিন্তু শোধ করা তার পক্ষে মুশকিল হয়ে যাবে। তার পক্ষে কিন্তু ওই টাকাটা মানে 5 লক্ষ টাকা পুরোপুরি জোগাড় করাটাই একটা মুশকিল হয়ে যাবে, কারণ সে ব্যাংক থেকে ওই 4.5 লক্ষ টাকার লোন পাবে না, সে 50,000 টাকার লোনই পাবে।
কিন্তু সে বেচারির তো পুঁজি আছে 50,000 টাকা, তাহলে 50-50 মিললে তার কত হবে? 1 লাখ টাকা হবে। তার মানে সে 1 লাখ টাকা ব্যাংক, মানে 50,000 টাকা ব্যাংক থেকে নিয়ে আর 50,000 টাকা তার নিজের, দুটো মিলিয়ে সে ওই ব্যবসায় লাগাতে পারে। তার মানে 1 লাখ টাকা লাগাতে পারে। বাকি 4.5 লক্ষ টাকা তো সে লাগাতে পারবে না, 4 লক্ষ টাকা তো সে পাবে না, লাগাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে সে ওই 50,000 টাকা, 5 লাখ টাকার যে অফারটা এলো তার কাছে, সেটা সে নিতে পারবে না। কিন্তু এখন যদি সে ওই টাকাটা, মানে ওই দ্বিতীয় অফারটা নেওয়ার জন্য, অর্থাৎ প্রায় 10 লক্ষ টাকা লাভ করার জন্য সে যদি ব্যাংক ডাকাতি করে, সে যদি অনৈতিক কাজ করে ওই টাকাটা রোজগার করার চেষ্টা করে, ওই টাকাটা জোগাড় করার চেষ্টা করে, তাহলে তার পক্ষে কি ওই দ্বিতীয় অফারটা লাভজনক হবে? সেটা, সেই অফারটাকে গ্রহণ করা কি উচিত হবে, নাকি তার ওই প্রথম অফারটাকে গ্রহণ করে অল্প টাকার ব্যবসা করাটাই উচিত হবে? তাহলে এখানে এসে গেল দ্বিতীয় একটা নৈতিক সমস্যা। এই সমস্যা থেকে মোকাবিলা করার জন্যই শাস্ত্রকারেরা একটা নীতির কথা বলেছেন। সেই নীতিটা কি না, তোমার পক্ষে যেটা মঙ্গলজনক, সেই মঙ্গলজনক কর্মটাই তোমাকে জীবনে করতে হবে। যে মঙ্গলজনক কর্মটি করলে তোমার সুখ বৃদ্ধি হয় অথবা দুঃখের পরিহার হয়, সেই মঙ্গলজনক কর্মটি তোমার পক্ষে সাধ্য, করণীয়। এটাকে বলা হয় ইষ্ট জনকতা। ইষ্ট কথাটার মানে হচ্ছে মঙ্গল, হর্ষই মূর্ধন্য শয়টয়, ইষ্ট। ইষ্ট কথাটার মানে হচ্ছে মঙ্গল। ইষ্ট মানে কি? আগেই আমি বলেছি, সুখ প্রাপ্তি অথবা দুঃখের পরিহার। যে ব্যবসায়ীটা ওই ব্যবসা করতে যাচ্ছে, তার হয়তো বাজারে অনেক ঋণ থাকতে পারে। সেই ঋণ থেকে উদ্ধার পাওয়ার জন্যই সে নতুন করে ওই ব্যবসাটা শুরু করতে চাইছে, যাতে করে ওই ব্যবসাটা ভালোভাবে দাঁড়িয়ে গেলে সে তার লোনগুলোকে, তার বিভিন্ন জনের কাছে যে সমস্ত জিনিসগুলো বাকি পড়ে আছে আর কি, সেগুলো সে শোধ করে দিতে পারে। ঠিক আছে? তাহলে এখানে আমি ব্যবসা দিয়ে বোঝাচ্ছি বটে, সর্বত্র সমস্ত মানুষের ক্ষেত্রেই কিন্তু যে বিষয়টা কাজ করে, সেই বিষয়টা হলো এই সুখ প্রাপ্তি এবং দুঃখের পরিহার। যদি তোমার সুখের ইচ্ছা থাকে, তবে তুমি কোনো একটা কাজ করতে ইচ্ছুক হও, অথবা তুমি হয়তো প্রচন্ড দুঃখের মধ্যে আছো, ঋণের মধ্যে আছো, ব্যাধির মধ্যে আছো, সেক্ষেত্রে ওই ঋণ থেকে বা ব্যাধি থেকে মুক্তির জন্য, অর্থাৎ ওই দুঃখটাকে পরিহার করার জন্য তুমি ওই কর্মে প্রবৃত্ত হও। যেমন যারা এখন পড়াশোনা করছো, তোমরা, তোমাদের হাতে চাকরি নেই, তার মানে টাকা নেই, তোমরা চাকরি করতে চাইছো, তার মানে টাকা রোজগার করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো। সেই দুঃখ থেকে পরিত্রাণের উপায় হিসাবে তোমরা পড়াশোনাটাকে বেছে নিয়েছো, পড়াশোনাটা করছো। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোমার ইষ্ট জনকতা, এটা হয়ে গেল তোমার ইষ্ট জনকতা বা ইষ্ট সাধ্যতা। কিন্তু ওই ব্যবসায়ীর কাছে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা রোজগার করাটা অত্যন্ত নৈতিকভাবে ইষ্টজনক হতে পারে, অত্যন্ত সুখবর্ধক হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে
ওই ব্যবসাটা করতে গেলে তাকে অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে, তাকে ব্যাংক থেকে মিথ্যে বলে লোন নিতে হচ্ছে, অথবা তাকে ট্যাক্স দিতে হচ্ছে না। এই দুটোর কোনো একটা কিছু তাকে করতে হচ্ছে। সেক্ষেত্রেই প্রশ্ন আসবে যে যা কিছু আমার মঙ্গলজনক বলে মনে হয় সেই সমস্ত কিছুই কি আমার পক্ষে করণীয়? আমার কি সেইটাই করা উচিত সব সময়? ওই ব্যবসায়ীর কাছে 5 লক্ষ টাকা ব্যবসায় খাটিয়ে 10 লক্ষ টাকা লাভ করাটা অনেক বেশি ইষ্ট সাধক ছিল, মঙ্গলজনক ছিল। কিন্তু ওই কাজটা করতে গেলে তাকে প্রথমত ব্যাংকে মিথ্যে কথা বলে লোন নিতে হচ্ছে, অথবা চুরি করতে হচ্ছে, অথবা ব্যাংক ডাকাতির মতো অপরাধ করতে হচ্ছে, নাহলে অতগুলো টাকা সে পাবে কোথায়, অথবা তাকে ট্যাক্স ফাঁকি দেওয়ার অফার আসছে, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিতে হচ্ছে। তাহলে এই এতগুলো অপরাধ কিন্তু তাকে সংগঠিত করে ওই 5 লক্ষ টাকা খাটিয়ে তাকে 10 লক্ষ টাকা রোজগার করতে হচ্ছে। আর অপরাধগুলো এমনই সাংঘাতিক যে ধরা পড়লে কিন্তু মানে প্রায় যাবজ্জীবনের মতো জেল হবে। যদি ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার 10-12 বছর জেল হবে। যদি ইয়ে করতে গিয়ে ট্যাক্স ফাঁকি দিতে ধরা পড়ে তাহলেও কিন্তু তার 5-7 বছরের জেল হবে। তাহলে এই সমস্ত রিস্ক নিয়ে ওই ব্যবসায়ীর কি 5 লক্ষ টাকার ব্যবসাটা করা উচিত? স্বাভাবিকভাবে যে কেউ বলবে যে না, এটা করা উচিত নয়। প্রথমত এটা বিবেচনা করা উচিত যে আমি যখন কোনো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি তখন সেই ব্যবসাটা আমি করতে পারবো কিনা, আমার সেই ব্যবসাটা করার মতো কোনো পুঁজি আছে কিনা। যদি থাকে তাহলেই আমি কিন্তু ব্যবসাটা করতে পারবো। এটাকে বলা হয় কৃতি সাধ্যতা। কয়রিকারে কৃ তয় হস্যই কৃতি, তারপরে হচ্ছে সাধ্যতা। অর্থাৎ কোন ধরনের কর্ম করার ক্ষেত্রে আমরা এলিজিবল, আমরা যোগ্য, এটাকে প্রথমে আগে বিচার করতে হয়। কোনো ধরনের ঐচ্ছিক কর্ম সম্পাদন করার আগে প্রথমে বিবেচনা করতে হয় আমি কর্মটা করার ক্ষেত্রে যোগ্য কিনা, আমার মধ্যে সেই কৃতিসাধ্যতা আছে তো। এটা বিবেচনা করেই কিন্তু কর্মটাকে চুজ করতে হয়, তাই না? এক। আর দ্বিতীয় ক্ষেত্রে, যেটা আমি প্রথমে উদাহরণটা দিয়েছিলাম, ওই ব্যবসায়ীর ক্ষেত্রে অফার এসেছিল যে যদি 5 লক্ষ টাকা খাটিয়ে এসে 10 লক্ষ টাকা বছরে ইনকাম করতে চায় তাহলে তাকে ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে হবে, তাকে ইনকাম ট্যাক্স কিছু দিতে হবে না। তার যে লাভটা হবে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকার পুরোটাই তার হবে। এখানে প্রশ্ন এসেছিল এই কর্মটাও কি তার করা উচিত? আমরা বলেছিলাম যে না, এই কর্মটা তার মঙ্গলজনক হলেও তার পক্ষে এটা সাধনীয় নয়, অর্থাৎ করা উচিত নয়। হ্যাঁ, মানছি 1 লক্ষ টাকা দিয়ে সে যদি ওই ব্যবসায় নামতো তাহলে তার বছরে 2 লক্ষ টাকা রোজগার হতো। কিন্তু সে যদি 5 লক্ষ টাকা খাটিয়ে ব্যবসায় নামে
তাহলে তার কত টাকা রোজগার হবে? তার 10 লক্ষ টাকা রোজগার হবে, প্রায় দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই যে কেউ বলবে যে এটা তো অত্যন্ত লাভজনক, তাই না? সে বছরের শেষে 10 লক্ষ টাকা লাভ করে মোট 5 লক্ষ মানে মোট সে 15 লক্ষ টাকা ফেরত পাচ্ছে, এটা তো লাভজনক। কিন্তু তারপরেও আমরা বলবো যে এই কর্মটা করা তার উচিত নয়। তার কারণ এই কর্মটা করতে গেলে তাকে ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে হবে। ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়াটা উচিত নয়। সে যদি একবার ধরা পড়ে তাহলে কিন্তু তার 15 বছরের জেল হবে, 10 বছর 12 বছর তাকে জেলের ঘানি টানতে হবে। তাহলে এমন কর্মও আমি করব না যে কর্মটা আমায় বলবৎ অনিষ্ট সাধন করে। আমার যতটুকু মঙ্গল হতো তার থেকে অনেক বেশি অমঙ্গল তৈরি করবে, এমন কাজও কিন্তু আমরা কখনো করি না। লাভ হবে মানছি, কিন্তু সেই লাভটাও আমার পরবর্তীকালে হারাম হয়ে যাবে। আমি 10 লক্ষ টাকা রোজগার করতে পারি বটে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে, কিন্তু যদি ইনকাম ট্যাক্সের আওতায় একবার পড়ি, আমি যদি ধরা পড়ে যাই, তাহলে কিন্তু আমার 10 বছরের জেল হওয়া কেউ আটকাতে পারবে না। বোঝা যাচ্ছে? তাহলে এখানে তিনটে জিনিস আমরা পেলাম। দেখো, একটা হচ্ছে কি, যেটা আমাদের মঙ্গলজনক অর্থাৎ ইষ্ট সাধক, সেই কর্মটা আমাদের করা উচিত, এক। দ্বিতীয় হচ্ছে কোনো কর্ম সম্পাদন করার আগে সেই কর্মটা করার ক্ষেত্রে আমরা যোগ্য কিনা সেটা বিবেচনা করা উচিত। আমি যে কর্মটা করতে যাচ্ছি সেই কর্মটা আমার আয়ত্তে আছে তো, আমি কর্মটা করতে পারবো তো, এটা আমাদের দ্বিতীয়বার বিবেচনা করা উচিত। এটাকে বলা হয় কৃতি সাধ্যতা। কয়রিকারে কৃ তয় হস্যইতি কৃতি, কৃতি সাধ্যতা। আর তৃতীয় জিনিসটা কি? তৃতীয় হলো কোনো ঐচ্ছিক কর্ম সম্পাদন করার পূর্বে আমাদের বিবেচনা করা উচিত এই কর্মটা বলবৎ অনিষ্ট সাধন করবে কিনা, অর্থাৎ আমার যতটুকু লাভ হতো তার থেকে অনেক বেশি ক্ষতি করবে কিনা, এটা আমাদের চিন্তা করা উচিত। তাহলে এই তিনটে কিন্তু যে কোনো বিধির একটা প্রাইমারি কন্ডিশন। আমি আজকে এখানে এইটুকু বলেই আজকে আমি লেকচারটা এখানে শেষ করব। পরে আবার কখনো সুযোগ পেলে তোমাদের পড়াবো, এটা আমাদের তো সিলেবাসে আছে, পড়াতে হবে। আর একটু ডিটেলে পরে পরে যাব। আজকে আমি কিন্তু মেজর একটা জিনিস তোমাদের শিখিয়ে দিলাম, এটা তোমরা নোট করো। এগুলোর কিন্তু কোনো বাংলা বইও নেই, ইংরেজি বই যা আছে, ইংরেজি বইতেও এতটা ভালোভাবে আমি যেভাবে আলোচনা করলাম এটা পাবে না। কোনো কর্ম সম্পাদন করতে গেলে তাকে তাহলে তিনটে জিনিস সম্পর্কে জানতে হয়। একটা হচ্ছে সেই কর্মটা ইষ্টজনক কিনা, দ্বিতীয়ত সেই কর্মটা কৃতিসাধ্য কিনা, তৃতীয়ত বিষয়টা বলবৎ অনিষ্টের অজনক কিনা, অর্থাৎ সেই ইষ্টজনক কর্মটা আবার বিশাল পরিমাণে ক্ষতি করতে পারে কিনা। ঠিক আছে? এইটা বিবেচনা করতে হবে যে কোনো নৈতিক কর্ম সম্পাদন করার ক্ষেত্রে। এই বিষয়টাকে ভারতীয় দর্শনের ভাষায় বলা হয় চিকিৎসা। চিকিৎসা নয়, চিকিৎসা। ছয় হস্যই চি, কয় দীর্ঘই কি, মূর্ধন্য শয় রেফ আকার। এটা হলো এক ধরনের হেডনিস্টিক প্রিন্সিপাল, একটা সুখের নীতি। আমরা সবাই, এমনকি যে সাধক মোক্ষ কামনা করেন, সমস্ত জগৎ সংসার থেকে বেরিয়ে গিয়ে যিনি একদম পরম ব্রহ্মে মিশে যেতে চান,
ভগবানের চরণে যিনি মন দিয়ে অর্পণ করেছেন তিনিও কিন্তু লাভের চিন্তা করেন। তার কাছে সুখ কি? পরম ব্রহ্মটাই তার কাছে পরম সুখ। পরম ব্রহ্মটাই হলো তার কাছে পরম সুখের বিষয়। সে যদি ভগবানের চরণে প্রাণ সঁপে দিতে চায়, প্রশ্ন করতে হবে সে কেন ভগবানের চরণে প্রাণ সঁপে দিচ্ছে। উত্তর হলো সে আসলে ভগবানের চরণকেই পরম সুখের আশ্রয় মনে করছে, তাই সে ভগবানের চরণে প্রাণ সঁপে দিয়ে তৃপ্তি পেতে চাইছে। বোঝা যাচ্ছে? তার মানে আমরা সুখ সবাই চাই, দুঃখ থেকে মুক্তি সবাই চাই। কেন একজন সাধক জগৎ ত্যাগ করে, সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায়? তার কারণ সে দুঃখ থেকে পরিত্রাণ পেতে চায়। জগৎ সংসার এই সব কিছু তার কাছে দুঃখময় বলে মনে হয়। সেই দুঃখ থেকে পরিত্রাণ পেতে সে কি করে? সে ভগবানের আশ্রয় নেয়, মোক্ষের সন্ধানী হয়। মোক্ষ মানে কি? মুক্তি। মুক্তি মানে কি? এই দুঃখ থেকে পরিত্রাণ। তার মানে দুঃখ থেকে পরিত্রাণ প্রাপ্ত হয়ে অখণ্ড আনন্দকে লাভ করার যে ইচ্ছা, অর্থাৎ সুখপ্রাপ্তি এবং দুঃখের পরিহার, এটা সাধকদের মধ্যেও থাকে। প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেক যত মানুষ আছে প্রত্যেকের মধ্যেও কিন্তু এই প্রিন্সিপালটা কাজ করে। সেক্ষেত্রেও বিবেচ্য হয় তিনটে বিষয়: কোনো বিষয়টা আমার ক্ষেত্রে মঙ্গলজনক কিনা, দ্বিতীয়ত বিষয়টা আমার কাছে কৃতিসাধ্য কিনা, অর্থাৎ আমি বিষয়টাকে করার ক্ষেত্রে, মানে ওই কর্মটা করার ক্ষেত্রে যোগ্য অর্থাৎ এলিজিবল কিনা, এবং তৃতীয়ত আমি যেটাকে আমার সুখ স্বরূপ বলে মনে করছি সেই বিষয়টা আদপে আমার ক্ষেত্রে ইষ্টজনক কিনা, অর্থাৎ বলবৎ অনিষ্ট ডেকে আনবে কিনা। এটা, এই তিনটে বিষয় কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। একটা অন্য উদাহরণ দিয়ে বলি, যে ধরা যাক তুমি একটা খাবারের দোকানের পাশ দিয়ে যাচ্ছ, সেখান থেকে তোমার নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসছে, ঠিক আছে? তোমার পেটে খুব খিদেও পেয়েছে, তোমার মনে হচ্ছে যে এই বিরিয়ানিটা এখন আমার খেলে খুব ভালো হয়, খাওয়াটা খেলে আমার 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 তৃপ্তি হবে, পেটটা ভরবে অন্তত। এবারে এখানে তুমি ওই বিরিয়ানির দোকানটায় ঢোকবার আগে, বিরিয়ানি মানে বোঝো তো তোমরা? জানি না তোমরা সবাই খেয়েছো কিনা। বিরিয়ানি হচ্ছে মাংস, মানে মুরগি অথবা পাঁঠা কেটে ওই তাদের মাংস দিয়ে, মানে ভাতের মধ্যে তাদের মাংস দিয়ে একরকম প্রিপারেশন হয়। এগুলো এই কলকাতা এইসব এরিয়ায় ভীষণ কমন। রাস্তার প্রায় মোড়ে মোড়ে এক একটা বিরিয়ানির দোকান আছে এসব এলাকায়। যাই হোক, এই খাবারটার প্রতি তোমার হয়তো খুব লোভ হয়েছে, তুমি খাবারটা খাবার জন্য তুমি এবার দোকানে ঢুকবে। কিন্তু এই দোকানে ঢোকার সময় তোমায় কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে বিরিয়ানিটা কেনার পয়সা ওই মুহূর্তে
তোমার পকেটে আছে কিনা, এটা হলো কৃতিসাধ্যতা। দ্বিতীয়ত তোমায় বুঝতে হবে যে বিরিয়ানি খাওয়াটা তোমার কাছে ইষ্টজনক কিনা, অর্থাৎ মঙ্গলজনক কিনা। এক্ষেত্রে অবশ্যই মঙ্গলজনক, কারণ তুমি সকাল থেকে কিছু খাওনি, তোমার পেটে পড়েনি, তোমার খিদে পেয়েছে। তোমার যদি তখন মানে খিদে না পেত, তাহলে তুমি হয়তো বিরিয়ানিটা খেতে যেতে না। তোমার মনে হতো যে আমার পেটটা তো ভরা আছে, আমি যদি এখন আবার বিরিয়ানিটা খাই তাহলে আমার পেটে চাপ পড়বে, শরীরে অস্বস্তি হবে, অ্যাসিডিটি হবে, আমি খেতে পারবো না, আমার বমি হয়ে যেতে পারে, ইত্যাদি নানা কিছু তোমার মাথায় ঘুরতো। কিন্তু যেহেতু এখন তোমার খিদে পেয়েছে, তাই তুমি যদি এখন বিরিয়ানিটা খাও, সেটা তোমার পক্ষে অমঙ্গলজনক হবে না। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় স্তরে তোমার ভাবনা, অর্থাৎ বিরিয়ানিটা আমার ক্ষেত্রে ইষ্টজনক, এটা বিবেচনা করাটা হলো অন্যতম একটা কাজ, অন্যতম একটা শর্তের। এরপর হচ্ছে থার্ড অপশন। থার্ড অপশন হচ্ছে বিরিয়ানিটা খেলে তোমার মঙ্গলজনক হওয়ার চেয়ে অমঙ্গলজনক বেশি হয়ে পড়বে কিনা, এটাকে বিবেচনা করা। তোমার পকেটে পয়সা আছে, পেটে খিদে আছে, তুমি বিরিয়ানির দোকানটায় দাঁড়িয়ে বিরিয়ানির দোকানের ভেতরে ঢুকে পড়তেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু ধরো ধরো তোমার ওই সময় একটা পেটের কোনো গন্ডগোল চলছে, ধরো ওই সময় তোমার ডাক্তারবাবু বলেছেন যে এই সময় কোনো মাংস খাওয়া, ডিম খাওয়া, এগুলো তোমার পক্ষে মঙ্গলজনক নয়, তোমার শরীরের অসুখটাকে আরো বাড়িয়ে দিতে পারে। অনেকের যাদের চামড়ায় কোনো রোগ হয়, অনেকের যাদের চামড়ায় কোনো অসুখ করে, তাদের ক্ষেত্রে ওই বিরিয়ানি খাওয়া, মাংস খাওয়া, ডিম খাওয়া, এগুলো অনেক সময় ডাক্তাররা বারণ করেন। ঠিক আছে, এবার চিন্তা করো, তোমার খিদে পেয়েছে, তোমার বিরিয়ানি খাওয়াটা তোমার পক্ষে, মানে বিরিয়ানি কেন, বিরিয়ানির জায়গায় যদি তোমাকে একটা রসগোল্লার হাঁড়িও দেয়া হয়, তুমি তখন খেয়ে নেবে, কারণ ক্ষুধা নিবৃত্তি করাটা তোমার প্রাথমিক লক্ষ্য, ওটা তোমার জৈবিক লক্ষ্য। খিদে পেয়েছে, আমায় খিদেটা মেটাতে হবে। তাহলে এখন এখানে মিষ্টির দোকান নেই, একটা বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানির ভালো গন্ধ বেরোচ্ছে, তুমি যদি বিরিয়ানিটা খাও, বিরিয়ানিটা তোমার কিন্তু ক্ষুধা নিবৃত্তি করবে, সুতরাং এটা প্রথমত তোমার মঙ্গলজনক। দ্বিতীয়ত, তোমার পকেটে টাকা আছে, তুমি বিরিয়ানিটা কিনতে যত টাকা লাগার প্রয়োজন সেই টাকাটা তোমার ব্যাগে রয়েছে, মানি ব্যাগে আছে। এরকম নয় যে তুমি দোকানে চলে গেলে, গিয়ে তুমি বিরিয়ানির অর্ডার দিলে, অথচ দেখা যাচ্ছে তোমার পকেট খালি, তোমার পকেটে অত টাকা নেই। বিষয়টা এরকম কিন্তু নয়, তোমার পকেটে টাকাও আছে, খিদেও পেয়েছে। এবার থার্ড কন্ডিশন হলো বলবৎ অনিষ্ট সাধন করবে কিনা, অর্থাৎ বিরিয়ানিটা খেলে তোমার ক্ষুধা নিবৃত্ত হবে বটে, কিন্তু ক্ষুধা নিবৃত্ত হলেও ওই বিরিয়ানিটা খাওয়ার পরে তোমার গায়ে, চামড়ায় যে অসুখটা করেছে, সেই অসুখটা 4 গুণ বেড়ে যাবে। তোমার হয়তো গায়ে একটা অ্যালার্জি আছে, হয়তো পাঁঠার মাংস খেলে তোমার গায়ে অ্যালার্জি হয়, সেই অ্যালার্জিটা তোমার সারা চোখ, মুখ, গালে ভরে যাবে। এখন প্রশ্ন, তুমি কি এটা জেনেও ওই বিরিয়ানিটা খাবে? অবশ্যই তোমরা সবাই বলবে যে না, আমি বিরিয়ানিটা খাবো না,
আমার পকেটে যতই টাকা থাকুক, আমার পেটে যতই খিদে পেয়ে থাকুক না কেন, তাহলেও আমি ওই বিরিয়ানির দোকানটায় গিয়ে ওখান থেকে আমি বিরিয়ানি কিনে খেতে পারবো না, কারণ বিরিয়ানিতে আমার অ্যালার্জি আছে। আমি যদি বিরিয়ানিটা খাই, তাহলে সঙ্গে সঙ্গে আমার অ্যালার্জিতে সারা শরীরটা ভরে যাবে। অ্যাম আই ক্লিয়ার? তাহলে এখানে যে কোনো একটা নৈতিক কর্ম, অর্থাৎ একটা ঐচ্ছিক কর্ম করার পিছনে তোমায় চিন্তা করতে হবে প্রথমত যে সেটা তোমার ইষ্টজনক কিনা, অর্থাৎ তোমার মঙ্গল সাধন করবে কিনা। দ্বিতীয়ত, তোমার কৃতিসাধ্য কিনা, অর্থাৎ কর্মটি করার ক্ষেত্রে তুমি যোগ্য কিনা। এবং তৃতীয়ত, তোমার ওই ইষ্টজনক কর্মটি তোমার ক্ষেত্রে অধিকতর ক্ষতি করবে না তো, যতটা মঙ্গল করলো তার চেয়ে অনেক বেশি পরিমাণে অমঙ্গল করবে না তো। এই তিনটে জিনিস কিন্তু তোমাদের চিন্তা করে যে কোনো নৈতিক কর্ম করতে হয়। আর সমস্যাটা হয় এখানেই, এখানেই আমরা কোনটা আমার ইষ্টজনক, কোনটা আমার অনিষ্টজনক, এই কর্মটা করতে ভুলে যাই। আমরা এটা চিনতে পারি না, আমরা চিনতেই ভুলে যাই। আমরা অনেক সময় অনিষ্ট কর্মকেই ইষ্ট কর্ম বলে ভুল করি। যেমনটা আমাদের পরীক্ষার সময় আমরা প্রায়ই দেখি, আমি কোনো একটা বিষয় না জানতেই পারি, আমি কোনো একটা বিষয় ভালোভাবে না বুঝতেই পারি, আমার কোনো পরীক্ষা ভালো নাই হতে পারে, তাই বলে আমি টুকবো? টোকাটুকি করাটা কি তাই বলে লক্ষ্য হবে? যদি ধরা পড়ি তাহলে তো আমার খাতা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা জানো কিনা জানি না, আমি একবার একটি পরীক্ষায় গার্ড পড়েছিলাম, জার্গো কলেজের 4টে খাতা আমি এক্সপেল করে দিয়েছিলাম। আমার কাছে খাতা পড়েছে, টোকাটুকি করা সমেত খাতাটা নিয়েছি, এটাকে নিয়েছি, টুকলিটাকে নিয়েছি, পিন করেছি, পিন করে এক্সপেল করে দিয়েছি 4টে খাতা আমার ঘর থেকে। এর অর্থটা কি, আমি কি বোঝাতে চাইছি? অর্থটা হচ্ছে এটাই যে আমার কোনো পরীক্ষা খারাপ হতেই পারে, আমি ভালোভাবে প্রিপারেশন নাই নিতে পারি, কিন্তু পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পাওয়াটা আমার কাছে একটা মঙ্গলজনক কর্ম হওয়ায়, মঙ্গলজনক কর্ম বলে বিবেচনা করায়, আমি কি তার জন্য টোকাটুকি করব, অসৎ উপায় অবলম্বন করব? এই অসৎ উপায়টা তো আমার বলবৎ অনিষ্টের জনক। আমি নম্বরটা পেয়ে যতটা না আমার লাভ হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে যদি আমি টোকাটুকি করে নম্বরটা পাই। ঠিক আছে? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে, যে কোনো ঐচ্ছিক কর্মের ক্ষেত্রেই কিন্তু তিনটে জিনিস আমাদের লাগে। একটা হচ্ছে কৃতিসাধ্যতা, প্রথম হচ্ছে ইষ্টজনকতা, কোনো বিষয়টা আমার পক্ষে মঙ্গলজনক কিনা সেটাকে বিবেচনা করা। দ্বিতীয়ত, ওই কর্মটি করার ক্ষেত্রে আমরা যোগ্য কিনা সেটা বিবেচনা করা। এবং তৃতীয়ত, এটা বিবেচনা করে দেখা যে আমি যে কর্মটিকে মঙ্গলজনক কর্ম বলে চিহ্নিত করছি, সেই কর্মটি আমার উত্তরোত্তর ক্ষতি করবে কিনা। এই তিনটে জিনিস বিবেচনা করেই কিন্তু আমাদের ঐচ্ছিক কর্ম সম্পাদন করতে হয়। এটা কিন্তু বিধির একটা অন্যতম পূর্ব শর্ত। বিধি কিন্তু এই বিষয়গুলোকে নিয়েই কাজ করে। আজকে আমি বিধির এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম। এই দিকটাকে বলা হয় চিকিৎসা। চয় হস্যই কয় দীর্ঘই মূর্ধন্যস্বয় রেফ আকার, চিকিৎসা। এর অন্য নাম কি? সুখনীতি বা হেডনিস্টিক প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের যে নির্যাস, সেটাই মাথায় রেখে প্রত্যেকে আমরা কর্মে প্রবৃত্ত হই। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, আজকে আমি এখানেই শেষ করছি।
কারোর প্রশ্ন আছে কোনো? এক্সাম টাইম কোশ্চেন ইংলিশে আসবে তো? না, ইংরাজি আসবে, বাংলায় আসবে, দুটোতেই আসবে। তোমাদের পড়তে হবে আস্তে আস্তে, ইংরাজি বইও পড়তে হবে, এগুলোর কোনো বাংলা বই নেই। আর তোমাদের যখন প্রশ্নটা হবে, যিনি করবেন তিনি বাংলা ইংরাজি দুটো মিলিয়েই করবেন। ঠিক আছে, বিষয়ের উপর আর কোনো কারোর প্রশ্ন নেই, আমি এখানেই থামাচ্ছি। আবার পরে কখনো এই বিষয়ে ক্লাস হলে আমি জানিয়ে দেবো।